ভারত কি বাংলাদেশ সীমান্তে অ্যাকশন শুরু করে দিল? একদিকে ত্রিপুরার সিপাইজালা বর্ডারে বিএসএফের গুলিতে 2 অনুপ্রবেশকারীর মৃত্যু, আর অন্যদিকে বাংলাদেশের নয়া সরকারের পক্ষ থেকে ভারতকে দেওয়া কড়া হুঁশিয়ারি। কিন্তু আসল খেলাটা কি শুধুই সীমান্ত কেন্দ্রিক? একদমই নয়। ভারত যখন নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্তে বিএসএফকে পূর্ণ ক্ষমতা দিচ্ছে, ঠিক তখনই ঢাকা থেকে সরাসরি বেজিংকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক নাকের ডগায় তিস্তা প্রজেক্ট শুরু করার জন্য। ভারতের সার্বভৌমত্ব কি আজ সংকটের মুখে, নাকি ভারত সরকার এবার এমন কোনো পাল্টা চাল চালতে চলেছে যা ঢাকা এবং বেজিং উভয়কেই থমকে দেবে? নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা বিশ্লেষণ করব ভারত বাংলাদেশ সম্পর্কের সেই আন্ডারলাইন কারেন্ট যা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বা জিওপলিটিক্স বদলে দিতে পারে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্টভাবে বলা আছে, 2 সাসপেক্টেড বাংলাদেশি স্মাগলার্স কিল্ড ইন বিএসএফ ফায়ারিং অ্যালং ত্রিপুরা বর্ডার। ঘটনাটি ঠিক কী ছিল? গত শনিবার গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, ত্রিপুরার সিপাইজালা ডিস্ট্রিক্টের ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ জওয়ানরা তাদের রুটিন নাইট পেট্রোলিং করছিল। ঠিক সেই সময় তারা লক্ষ্য করেন একদল পাচারকারী ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পণ্য পাচার করার চেষ্টা করছে। বিএসএফ জওয়ানরা যখন তাদের চ্যালেঞ্জ করেন এবং বর্ডার থেকে দূরে সরে যেতে বলেন, তখন সেই স্মাগলাররা পিছু হটার বদলে উল্টে জওয়ানদের উপর চড়াও হয়। তারা ধারালো অস্ত্র এবং ইট পাথর দিয়ে বিএসএফের উপর আক্রমণ শুরু করে। আপনারা ভাবুন, সীমান্তে আমাদের জওয়ানরা কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করেন। যখন ক্রমাগত পাথর বৃষ্টি শুরু হয়, তখন আত্মরক্ষার্থে এবং সীমান্তের সুরক্ষা বজায় রাখতে বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। কিন্তু এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট লক্ষ্য করার মতো। বিএসএফ কিন্তু কোনো ইনসাস রাইফেল বা প্রাণঘাতী মারণাস্ত্র দিয়ে আঘাত করেনি। তারা ব্যবহার করেছে পাম্প অ্যাকশন গান। এই পাম্প অ্যাকশন গান হলো একটি নন ল্যাথাল উইপেন্স, যা মূলত ভিড় নিয়ন্ত্রণ বা বর্ডার সিকিউরিটির জন্য তৈরি। এতে সাধারণ লিথাল রাউন্ডের বদলে রাবার বুলেট বা ছিটে গুলি ব্যবহার করা হয়, যাতে কারোর মৃত্যু হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই রাতে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে খুব কাছ থেকে গুলি লাগার কারণে এই পাচারকারী গুরুতর আহত হয় এবং পরে তাদের মৃত্যু হয়। মজার ব্যাপার দেখুন, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কিন্তু এই ঘটনায় বিএসএফের কাছে কোনো অফিসিয়াল কমপ্লেন বা প্রতিবাদ জমা দেয়নি। কেন জানেন? কারণ বিজেপির অফিসাররাও ভালো করেই জানতেন যে মৃত ওই 2 কুখ্যাত স্মাগলার ছিল এবং তারা বেআইনিভাবে বর্ডার ক্রস করছিল। কিন্তু আসল নাটকটা শুরু হলো ঢাকায়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বিরোধী হাওয়া গরম করা শুরু হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা একে ব্লাডশেড বা রক্তপাত বলে ব্যাখ্যা করেছেন। তারা ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি ভারত আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, তবে সীমান্তে এই ধরনের রক্তপাত বন্ধ করতে হবে। আচ্ছা, একবার নিরপেক্ষভাবে ভেবে দেখুন তো, অনুপ্রবেশ আপনার দিক থেকে হচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনার দেশের নাগরিকরা রাতের অন্ধকারে ভারতের মাটিতে ঢুকছে। তারা ভারতের জওয়ানদের উপর আক্রমণ করছে, আর দোষ হচ্ছে ভারতের। স্মাগলিংয়ের মতো অবৈধ কাজকে যদি আপনারা ইকোনমিক অ্যাক্টিভিটি বলে প্রশ্রয় দেন, তবে তো সমস্যা হবেই। নিজের দেশের নাগরিকদের বেআইনি কাজ থেকে আটকানোর বদলে ভারতের ওপর আঙুল তোলা, এটা কি চরম দ্বিচারিতা বা ডবল স্ট্যান্ডার্ড নয়? ভারত কি তার সীমান্ত সুরক্ষার অধিকারটুকুও ছেড়ে দেবে? এখন প্রশ্ন হলো, বাংলাদেশ হঠাৎ ভারতের ওপর এত গরম কেন? এর উত্তর লুকিয়ে আছে তিস্তা নদীর জলে। আপনারা স্ক্রিনে দ্বিতীয় নিউজ আর্টিকেলটি দেখুন। VD6 চায়নার সাপোর্ট ফর তিস্তা রিভার প্রজেক্ট। বন্ধুরা, এই তিস্তা রিস্টোরেশন প্রজেক্টটি ভারতের জন্য অত্যন্ত সেন্সিটিভ। কেন? কারণ এই প্রজেক্টের সাইট ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। আপনারা জানেন যে শিলিগুড়ি করিডর হলো ভারতের সেই সংকীর্ণ পথ যা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সাথে মূল ভারতের সংযোগ রক্ষা করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে কথা দিয়েছিলেন যে এই প্রজেক্টে ভারতের উদ্বেগ মাথায় রাখা হবে। কিন্তু বর্তমানে সরকারের সময়ে বাংলাদেশের বিদেশ সচিব খলিলুর রহমান বেজিং সফরে গিয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক করেছেন।
বাংলাদেশ এখন চাইছে চীনের ইঞ্জিনিয়ার এবং চীনের টাকা এই তিস্তা প্রজেক্টে ইনভেস্ট হোক। যদি চীনের উপস্থিতি আমাদের শিলিগুড়ি করিডোরের এত কাছে বাড়ে, তবে কি ভারতের ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন হবে না? চীন এখানে কেবল ড্যাম বানাবে না, তারা সেখানে ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গোয়েন্দাগিরির আধুনিক পরিকাঠামো গড়ে তুলবে। এটা ভারতের জন্য সরাসরি একটা রেড লাইন। আর যখনই ভারত এই বিষয়ে আপত্তি জানাচ্ছে, তখনই বাংলাদেশ সফট অ্যাপ্রোচ ছেড়ে ভারত বিরোধী সুর চড়া করছে। আপনারা এখন স্ক্রিনে যে রিপোর্টটি দেখছেন তার হেডলাইনটি একবার মন দিয়ে পড়ুন। বাংলাদেশ ক্যান বি এ রেফারি বিটুইন ইন্ডিয়া চায়না বাট নট ফুটবল। বন্ধুরা, এই মন্তব্যটি কোনো সাধারণ মানুষের নয়, এটি করেছেন তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হুমায়ুন কবির। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এখন নিজেদের ভারত ও চীনের মধ্যেকার দ্বন্দ্বের একজন রেফারি হিসেবে কল্পনা করছেন। তারা ঢাকঢোল পিটিয়ে বলছে যে তারা নাকি বাংলাদেশ ফার্স্ট পলিসি বা বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করছে। শুনতে খুব ভালো লাগলেও একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, একটি দেশ যার অর্থনীতি এখনও টালমাটাল, তারা এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের মধ্যে মধ্যস্থতা করার বা রেফারি হওয়ার স্বপ্ন দেখছে। হাস্যকর শোনালেও এটাই এখন ঢাকার অফিসিয়াল বয়ান। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্নটা এখানে নয়। প্রশ্ন হলো, এই রেফারি হওয়ার আড়ালে বা পর্দার আড়ালে আসলে কি চলছে। আপনারা যদি গভীরভাবে নজর দেন তবে দেখবেন বাংলাদেশে এখন ভারতের বিরুদ্ধে রেডিকালাইজেশন বা চরমপন্থার বিষ অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একজন তথাকথিত ইসলামিক প্রচারকের ভিডিও এখন দাবানলের মতো ভাইরাল হয়েছে, যা শুনলে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের রক্ত গরম হয়ে যাবে। সেই ভিডিওতে সেই ব্যক্তি খোলাখুলি দাবি করছেন যে ভারতের মাটির ওপর হামলা করা হবে। তার দাবি অনুযায়ী যদি দক্ষিণ এশিয়ায় 40 কোটি মুসলিম এক হয়ে দাঁড়ায়, তবে ভারত নাকি 3 ঘন্টার মধ্যে ক্যাপচার বা দখল হয়ে যাবে। তিনি ভারতের 26টি প্রদেশকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতের জাতীয়তাবাদী নেতাদের টার্গেট করছেন। শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিং, কারো নাম নিতেই তিনি দ্বিধাবোধ করছেন না। এখন আপনারা বিচার করুন, একটি প্রতিবেশী দেশে বসে ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নষ্ট করার এমন নগ্ন হুমকি দেওয়া হচ্ছে, অথচ সে দেশের প্রশাসন ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতার দোহাই দিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা কি সত্যিই কোনো বন্ধুসুলভ রাষ্ট্রের লক্ষণ, নাকি ভারতের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের প্রস্তুতি? একদিকে আপনি বলছেন আপনি ভারত চীনের মধ্যে রেফারি হবেন, আর অন্যদিকে নিজের দেশে বসে ভারতের বিরুদ্ধে এমন বিষাক্ত প্রচারণাকে প্রশ্রয় দিচ্ছেন। বাংলাদেশের এই দ্বিচারিতা কি ভারতের নিরাপত্তার জন্য এক অশনি সংকেত নয়? কিন্তু বন্ধুরা, ভারত কি এসব দেখে হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। আপনারা স্ক্রিনে এই শেষ নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখুন। বেঙ্গল গভর্নমেন্ট ওকেজ ল্যান্ড ট্রান্সফার টু বিএসএফ ফর ফেন্সিং বর্ডার উইথ বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার তার সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 445 কিলোমিটার এলাকা, যা গত কয়েক দশক ধরে জমি অধিগ্রহণের জটিলতা এবং প্রশাসনিক টালবাহানার কারণে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেই জমি এখন মাত্র 45 দিনের মধ্যে বিএসএফকে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, একটু তথ্যটা ভালো করে বুঝে নিন। ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য হলো 4096 কিলোমিটার। এর মধ্যে 857 কিলোমিটার সীমান্ত এখনও আনফেন্স বা খোলা পড়ে আছে, যা কার্যত অনুপ্রবেশকারীদের জন্য সেফ প্যাসেজ হিসেবে কাজ করে। এর মধ্যে সিংহভাগই ছিল পশ্চিমবঙ্গের সীমান্তে। এতদিন কেন্দ্র সরকার বারবার টাকা দিলেও রাজ্যের অসহযোগিতা এবং জমি হস্তান্তরের অনীহার কারণে এই গুরুত্বপূর্ণ কাজটা আটকে ছিল। কিন্তু এখন পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনেই পরিষ্কার বার্তা দিয়েছেন যে ভারতের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো আপোষ করা হবে না। সীমান্তে ফেন্সিং সম্পূর্ণ হয়ে গেলে এই যে অবৈধ অনুপ্রবেশ বা ইনফিলট্রেশন, তা যেমন বন্ধ হবে, তেমনই লাগাম টানা সম্ভব হবে গরু পাচার বা ড্রাগ স্মাগলিংয়ের মতো দেশবিরোধী কাজগুলোতে। বিশেষ করে বাংলাদেশের ভেতরে যে রেডিক্যাল এলিমেন্ট বা চরমপন্থীরা ভারতকে 3 ঘন্টায় দখলের স্বপ্ন দেখছে, তাদের সেই বীজদাঁত ভেঙে দেওয়ার জন্য এই কাঁটাতারের বেড়া অত্যন্ত জরুরি।
সীমান্তে বিএসএফকে এখন পূর্ণ নিয়ন্ত্রণ ও পরিকাঠামো দেওয়া হচ্ছে, যাতে দেশের অখণ্ডতা রক্ষায় কোনো ফাঁক না থাকে। ভারতের এই জিরো টলারেন্স পলিসি এখন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে প্রতিবেশী দেশ গোল্লায় যাক বা চীনের কোলে বসুক, ভারত নিজের সীমান্তকে লোহার বর্মে মুড়ে ফেলতে আর দেরি করবে না। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে তারা ভারতের সাথে সুসম্পর্ক চায় বলে দাবি করছে, আবার অন্যদিকে চীনের স্বার্থ রক্ষা করছে এবং ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যকে প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশের এই ডাবল গেম বা দ্বিমুখী নীতি ভারতের কাছে এখন স্পষ্ট। ভারত সরকার খুব ভালো করেই জানে যে দক্ষিণ এশিয়ায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে হলে সীমান্তের নিরাপত্তা বাড়ানো এবং শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখা কতটা জরুরি। তিস্তা প্রজেক্ট নিয়ে চীন যদি বাংলাদেশে পা রাখে তবে ভারতও বসে থাকবে না। ইতিমধ্যেই ভারত সরকার বাংলাদেশের ওপর প্রেশার বাড়াতে শুরু করেছে। বিএসএফের জওয়ানরা এখন অনেক বেশি সজাগ এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তারা প্রস্তুত। আমাদের দেশের সাধারণ মানুষের এটা বোঝা দরকার যে জিওপলিটিক্স কোনো ইমোশনে চলে না, এটা চলে স্বার্থের উপর ভিত্তি করে। বাংলাদেশ যদি চীনকে বেছে নেয় তবে তার খেসারত তাদেরই দিতে হবে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের দশা তারা দেখেছে। তবুও ক্ষমতার লোভে যদি তারা ড্রাগনের কোলে ঝাঁপ দেয় তবে ভারত নিজের সুরক্ষা নিশ্চিত করতে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। আপনাদের কি মনে হয়, ভারত কি বাংলাদেশ সীমান্তে বিএসএফকে আরও ক্ষমতা দেবে, নাকি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই ক্রিটিক্যাল জিওপলিটিক্যাল অ্যানালিসিস সম্পর্কে জানতে পারে। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে আরও একটি অদ্ভুত অথচ বাস্তব তথ্য নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।